আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অডিও শোনা যাচ্ছে? জি ম্যাম, শোনা যাচ্ছে কেমন আমার আছেন? কথা? আছি আলহামদুলিল্লাহ। তোমরা ভালো আছো? আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা তাহলে শুরু করে দেই, হ্যাঁ? আর সমস্যা হবে না, এই ক্লাসটা জি আমি ম্যাম। রেকর্ড করে রাখবো। তোমরা ইউটিউবে ওই ক্লাসটা তোমরা দেখতে পাবা। ঠিক আছে? ঠিক আছে। তোমাদেরকে আমি দেখতে পাচ্ছি না, এটা আমার জন্য কষ্টের। কেমন? তো দেখো, কবিতা শ্রেণী বিভাগে দেখবা মনময় কবিতা আছে আর তন্ময় কবিতা আছে। তোমরা কি নাম শুনছো মনময় কবিতা আর তন্ময় কবিতার? তাহলে তোমরা কি মনময় কবিতা আর তন্ময় কবিতার নাম শুনছো? না ম্যাম। আচ্ছা, না ম্যাম, শুনি নাই। শোনো নাই, আজকেই শুনতে পাচ্ছ তাই তো? তাহলে তো জি তোমার ম্যাম। জি ম্যাম। বইটাও তো মনে হচ্ছে তোমরা দেখা হয় নাই চক্ষু মেলিয়া। কারণ আমি মনময় কবিতা আর তন্ময় কবিতা একটা উদাহরণ দিয়ে বুঝাচ্ছি। ধরো মিতু 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 দেখে, জি। এটা একটা উদাহরণ। মিতু দেখে, তাহলে যে মিতু কি দেখে? কেমন মিতু সে চোখ দিয়েও দেখতে পারে, বা সে অন্তর্দৃষ্টি দিয়েও দেখতে পারে, বা সে অনুভূতি দিয়েও সেগুলো দেখতে পারে। অর্থাৎ মিতুর একান্ত অনুভূতি, আত্মানুভূতি এটাকে বলা হচ্ছে। কেমন? তাহলে সেটাই হচ্ছে জি মনময় কবিতা। আর মিতু যদি আমি বলি মিতু আকাশ দেখে, কেমন কি দেখে? আকাশ দেখে। আকাশ আকাশ তাহলে দেখে। এই আকাশটা হচ্ছে কি বস্তু নির্ভর, বস্তু সত্তাকে মিতু কি মিতু মিতু বস্তু সত্তা, অর্থাৎ আকাশ দেখে, অর্থাৎ অনুভূতিটা আকাশ কেন্দ্রিক হয়ে যাচ্ছে। তাহলে এই আচ্ছা। আকাশ কেন্দ্রিক হওয়াটাই হচ্ছে তন্ময় কবিতা। একটা হচ্ছে ব্যক্তির অনুভূতি কেন্দ্রিক কবিতা, সেটাকে বলা হবে মনময় কবিতা। আর মনোময় যেটা কবিতা। বস্তু সত্তাকে নিয়ে কবিতা হবে সেটা হচ্ছে তন্ময় কবিতা। বোঝা গেল? জি ম্যাম। আচ্ছা, তাহলে আমরা পেলাম মনময় কবিতা আর হচ্ছে তন্ময় কবিতা। তোমরা এই যে বইয়ে পাঠ্য বইয়ে আরো সুন্দর করে চার্টের মাধ্যমে দেখতে পাবা। সেগুলোতে সেগুলোতে সবগুলো বিস্তারিত আছে। যেমন এখন আমরা দেখব গীতি কবিতা কি। তোমরা আগের আমার ক্লাসগুলোতে হয়তো পড়েছো, গীতি কবিতা তাকেই বলা হবে যে কবি হৃদয়ের একান্ত আবেগ, অনুভূতি আর আনন্দ বেদনা প্রকাশ পাবে, সেগুলোকে বলা হচ্ছে গীতি কবিতা। তাহলে গীতি কবিতা তাকেই বলা হবে, দেখো, কবি হৃদয়ের আবেগ, অনুভূতি, আনন্দ বেদনা। এটাতে বোঝা যাচ্ছে কি আমরা যেটা মনময় কবিতায় বুঝতে পারি, তাহলে গীতি কবিতাতেও আমরা সেই ভাবনাটাই বুঝতে পারি। গীতি কবিতার কতগুলো সাধারণ বৈশিষ্ট্য আছে। সেই বৈশিষ্ট্যগুলোর মধ্যে প্রধানতম হচ্ছে কবি আর পাঠকের মধ্যে নিবিড়ভাবে একটা রস সংযোগ হবে। এইটাই হচ্ছে গীতি কবিতার প্রধান বৈশিষ্ট্য। এটা মনে রাখতে হবে, কবি আর পাঠকের মধ্যে নিবিড় একটা রস সংযোগ স্থাপন হবে। তারপরে আমরা পাবো বৈষ্ণব গীতি কবিতা। বৈষ্ণব গীতি কবিতায় আমরা কি দেখব? সেখানে গোষ্ঠীগত ধর্ম চেতনা আছে, যেটা মানব রসকে অভিষিক্ত করে। আর আধুনিক গীতি কবিতা আমরা বলছি যে আধুনিক গীতি কবিতায় থাকবে বিশ্ব চেতনা, বৈষ্ণব কবিতায় থাকবে গোষ্ঠীগত ধর্ম চেতনা, আর আধুনিক গীতি কবিতায় থাকবে বিশ্ব চেতনা। তাহলে প্রধানতম আমাদের যেই বৈশিষ্ট্যগুলো মনে রাখতে হবে, এগুলো 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 মনে রাখলে আমি মনে করি তোমরা লিখতে পারবা। বৈষ্ণব গীতি কবিতা, আধুনিক গীতি কবিতা। এবার আমরা দেখব গীতি কবিতার শ্রেণী বিভাগ কি আছে। গীতি কবিতার শ্রেণী বিভাগে আছে ভক্তিমূলক গীতি কবিতা,
স্বদেশ প্রীতিমূলক গীতি কবিতা, প্রেমমূলক গীতি কবিতা, তারপরে আছে প্রকৃতি বিষয়ক গীতি কবিতা। তারপরে দেখব আমরা সনেট আছে। সনেটও আসলে এক জাতীয় মনময় কবিতা। তবে সনেটের কিছু বৈশিষ্ট্য আছে, যেটা হচ্ছে সনেটে একটি মাত্র অখণ্ড ভাব থাকতে হবে, অর্থাৎ কল্পনা বা অনুভূতির একটি মাত্র অখণ্ড ভাব থাকতে হবে, তাহলে সেটাকে বলা হবে সনেট। যেমন সনেটের অর্থ আছে, সনেটের অর্থ হচ্ছে মৃদু ধ্বনি বা গান। আর সনেট হচ্ছে ইটালির পেত্রার্কা এটা আবিষ্কার করেন, এটা মনে রাখতে হবে। এবং সনেটে আমরা জানি 14টা পংক্তি থাকে, কোনো সময় 18টাও অক্ষর থাকতে পারে। তবে মূল হচ্ছে প্রথম 8 লাইনে যে ভাব কল্পনা থাকে, আর সে পরের 6 লাইনে সেই ভাবের পরিপূর্ণতা থাকে। মোটামুটি এগুলো মনে রাখতে হবে সনেটের। তাহলে সনেট বলতে আমরা শুধুমাত্র একটি মাত্র ভাবের দোতনাকে বুঝবো, এবং এটার একটা বিশেষ নির্মাণ রীতি আছে। তারপরে আমরা দেখব স্তোত্র। স্তোত্র বানানগুলো একটু দেখবা। স্তোত্র মানে হচ্ছে স্তুতি, অর্থাৎ প্রশংসা করা হয় যেসব কবিতাতে প্রশংসা সূচক বেশি ভাব থাকে, সেগুলো হচ্ছে স্তোত্র, অর্থাৎ যে কাউকে উদ্দেশ্য করে সেটা রচনা হতে পারে, যেমন অক্ষয় কুমার বড়ালের মানব বন্দনা। তারপরে আমরা দেখব প্রার্থনা সঙ্গীত আছে। প্রার্থনা সঙ্গীত মানে ধরো রবীন্দ্রনাথের গীতাঞ্জলি, অর্থাৎ তারপরে আমরা দেখব গোলাম মোস্তফার প্রার্থনা কবিতা। এই জাতীয় কবিতাতে ঈশ্বর বা আধ্যাত্মিক জগৎ সম্পর্কে ব্যক্তিগত উপলব্ধি প্রকাশিত হয়। তাহলে এগুলো গেল আমাদের প্রার্থনা সঙ্গীত। তারপরে আমরা দেখব আছে শোকগীতি বা এলিজি, ইংরেজিতে ELEGY। তোমাদের এই যেগুলো অতি সংক্ষিপ্ত প্রশ্ন, সেগুলাতে প্রশ্ন এমনও হয় যে এলিজি শব্দের অর্থ কি, তাহলে তোমাদের বলতে হবে এলিজি শব্দের অর্থ শোকগাথা বা শোকগীতি, শোকগীত। অর্থাৎ যেই কবিতাতে শোক বিষয় বা দুঃখ ইত্যাদি ভাব প্রকাশ হয় সেগুলো হচ্ছে ইলেজি বা শোকগাথা। যেমন জসিমউদ্দিনের কবর কবিতা, জসিমউদ্দিনের কবর কবিতা এটা একটা ইলেজি বা শোকগাথামূলক কবিতা। তারপরে আছে যে লঘু বৈঠকি কবিতা, ভার্স ডে সোসাইটি। লঘু বৈঠকি কবিতা এটা এক ধরনের লঘু চপল হালকা রসের ব্যঙ্গধর্মী কবিতা। সমাজের উচ্চ শ্রেণীভুক্ত মানুষদের জীবন চিত্র ব্যঙ্গ বা রঙ্গ তামাশার মাধ্যমে অনুভূতি প্রকাশ পাবে যেসব কবিতায়, সেগুলোকে বলা হবে লঘু বৈঠকি কবিতা। তারপরে আছে তোমরা নাম শুনবা যে ট্রায়োলেট, যে এরকম অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকতে পারে যে ট্রায়োলেট শব্দের অর্থ কি। তাহলে ট্রায়োলেট শব্দের অর্থ হচ্ছে 8 পংক্তির ছোট কবিতা, যেটাতে যেই কবিতায় 8 লাইন থাকবে সেটাকে বলা হচ্ছে ট্রায়োলেট। তারপরে আছে রোদো। রোদো হচ্ছে ফরাসি রোদো, 13 লাইনের কবিতা, 13 পংক্তির কবিতা। 13 পংক্তিতে আবার 3টা স্তবকে ভাগ থাকবে। প্রথম স্তবকে থাকবে 5টা পংক্তি, দ্বিতীয় স্তবকে থাকবে 3টা পংক্তি, আর তৃতীয় স্তবকে থাকবে 5টি পংক্তি। তাহলে এই জাতীয় কবিতাকে কি বলা হবে? রোদো। তারপরে আমরা দেখব যে রদেল আছে। রদেল শব্দের অর্থ কি যদি বলা হয়, তাহলে তোমাদেরকে বলতে হবে যে 3 স্তবকে বিন্যস্ত কাব্যরূপ হচ্ছে রদেল। মাকসুদা শুনতে পাচ্ছ?
তারপরে আছে লিমেরিক। লিমেরিক হচ্ছে 5 পংক্তির ছোট কবিতা। এই জাতীয় কবিতাতেও হাস্য পরিহাস প্রাধান্য পায়। যেমন একটা উদাহরণ দিলে বোঝা যাবে যে লিমেরিক কি। যেমন একটা কবি সত্যজিতের একটা কবিতা, যে কঞ্জুস বুড়ো বসে গাছে, পাখিদের বলে আয় কাছে, তোরা যদি ঠুকরিয়ে দাড়িগুলো নিস নিয়ে, নাপিতের খরচটা বাঁচে। তাহলে এগুলো লিমেরিকের উদাহরণ। তারপরে আছে ব্যালাড বা গাথা। ব্যালাড বলা হচ্ছে কাকে? ব্যালাড বলা হচ্ছে কবিতার সঙ্গে নৃত্য ও নাটকীয়তার মিশ্রণে গাথার সৃষ্টি। এতে ব্যক্তি কিংবা সামষ্টিক জীবনের বেদনার করুণ কাহিনীর প্রাধান্য থাকে। আমাদের বাংলা সাহিত্যে দুটো ব্যালাড আছে বিখ্যাত, ময়মনসিংহ গীতিকা আর পূর্ববঙ্গ গীতিকা। তারপরে আছে মঙ্গল কাব্য। মঙ্গল কাব্য নিয়ে তোমাদের অনেক পড়াশোনা আছে আমি মনে করি। তারপরে আছে কাহিনী কাব্য। মঙ্গল কাব্যে আমরা জানি দুইটা প্রধান খণ্ড থাকে, একটা হচ্ছে দেবখণ্ড, অপরটি হচ্ছে মানব খণ্ড। তারপরে আমরা আরো জানি মঙ্গল কাব্যের প্রধান দেবদেবী ছিলেন চণ্ডী, তিনজন, চণ্ডী, মনসা এবং ধর্ম। আর প্রতিটি মঙ্গল কাব্যে 12 মাসের দুঃখ কাহিনী আছে, 12 মাসা বা 34 স্তুতি, নারীদের রান্না ও খাওয়ার বিস্তৃত বর্ণনা আছে, ফল ফুল পশু পাখির আলোচনা থাকে। তারপরে আমরা আছে যে মহাকাব্য। মহাকাব্য সম্পর্কে আমি ক্লাসে পড়িয়েছিলাম। মহাকাব্যের শ্রেণী বিভাগ কি সেটাও পড়িয়েছিলাম। যেমন মহাকাব্যের দুটো শ্রেণী বিভাগ আছে, জাত মহাকাব্য, অনিকৃতি বা সাহিত্যিক মহাকাব্য আছে। তারপরে আছে নীতি কবিতা। নীতি কবিতা হচ্ছে কবি যখন জ্ঞানের কথা, নীতির কথা, তত্ত্ব কথা কবিতা সুষমায় মণ্ডিত করে কবিতা রচনা করেন, সেগুলোকে আমরা বলবো নীতি কবিতা। যেমন একটা কবিতা আছে জুতা আবিষ্কার, সেখানে কিছু এই কবিতার মাধ্যমে কবি কিছু তার নীতির কথা বলেছেন। তারপরে আছে রূপক কবিতা। রূপক কবিতা আমরা জানি সোনার তরী আছে, সোনা দ্বারা নির্মিত তরীকে না বুঝিয়ে এটা অন্য একটি রূপকের মাধ্যমে আমরা ভাব পাই, সেটাই হচ্ছে সোনার তরী কবিতা উদাহরণ। তারপরে আছে ব্যঙ্গ কবিতা, যেটা ইংরেজিতে স্যাটায়ার বলে। এমনও আসে প্রশ্ন যে স্যাটায়ার শব্দের অর্থ কি? আমরা তখন লিখব যে স্যাটায়ার শব্দ অর্থ আসলে এটা কি ল্যাটিন শব্দ ব্যঙ্গ কবিতা। ব্যঙ্গ কবিতার উদাহরণ যদি আমরা দেই তাহলে বলবো ঈশ্বরগুপ্তের বিধবা বিবাহ, এটি একটি স্যাটায়ার, ঈশ্বরগুপ্তের বিধবা বিবাহ। তারপরে আছে লিপি কবিতা। লিপি কবিতা এটা কাকে বলে? লিপি কবিতা হচ্ছে কোনো অনুপস্থিত ব্যক্তি বিশেষকে উপলক্ষ করে কোনো নীতি কথা, আলোচনা, প্রেম বা অন্য কোনো বিষয় নিয়ে যে কবিতা রচিত হয় তাকে লিপি কবিতা বলে। যেমন মধুসূদনের বীরাঙ্গনা কাব্য। মধুসূদনের বীরাঙ্গনা কাব্য হচ্ছে একটা পত্র কাব্য, একজন আরেকজনকে চিঠি দিচ্ছে, হ্যাঁ, সেইটার সেই কবিতার আকারে দিচ্ছে, সেগুলো হচ্ছে লিপি কবিতা। তাহলে দেখো রূপতত্ত্বে আমরা আরো যেগুলো পাবো সেগুলো হচ্ছে ছোট গল্প, নাটক, উপন্যাস, প্রবন্ধ। তাহলে আমি যেটুকু আজকে আলোচনা করলাম সেটা হচ্ছে কবিতা। তোমরা পাঠ্য বই দেখে এই কবিতার বিষয়ে একটু পড়াশোনা করবে। আর আমি যেগুলো বললাম সেগুলো তো একেবারেই সংক্ষেপ করে বলা, যেহেতু এটা আজকে এরকম মাধ্যমে আজকে আমি ক্লাস নিচ্ছি, আমি তো তোমাদের তোমরা যাতে বুঝতে পারো সেই হিসাবে না। তো আজকে এই পর্যন্তই। ইনশাল্লাহ আগামী ক্লাসে আরো যাতে ইফেক্টিভ ক্লাস হয় সেটাই চেষ্টা থাকবে। সবাই ধন্যবাদ। সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা আশা করছি। বলো। সালাম দিছি ম্যাম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কে বলছো? ম্যাম আমাদের গেটা মিট হয়ে গেছে, এখনো আনমিট হয়ে গেছে। তুমি
কি আশিকুল্লাহি? জি ম্যাম। আচ্ছা, मैम আশিকুল্লাহি मैं ভালো? अब्दुल्ला बोल रहा আছি আলহামদুলিল্লাহ ভালো আমার আছি। আফসোস হচ্ছে, আচ্ছা তোমার সবাই পাচ্ছি না, আর নেটওয়ার্ক সমস্যা আমার। এখন তো এই একটা নেটের সবাই আমরা ক্লাস করছি, আমার সাথেও এই জি একই জি অবস্থা। হ্যাঁ, জি সারাদিন ম্যাম। হচ্ছে পড়ছে, ছেলে মেয়ে আর অন্যান্য সবাই এই একটা নেটের উপরে কাজ করে। তা আমি আচ্ছা আচ্ছা। ইনশাল্লাহ আগামী ক্লাসে যাতে কাটিয়ে উঠতে পারি সে চেষ্টা করবো। ইনশাআল্লাহ ম্যাম আমরা আগামী ক্লাস থেকে সুন্দরভাবে করতে পারবো সবাই মিলে। আচ্ছা, আর এটা রেকর্ডটা আমি ইউটিউবে আপলোড করবো যাতে যারা মিস করলো ম্যাম তাদের আপনার দিক বুঝতে থেকে সুবিধা মিউট হয়। করলে হয়ে যাবে। তো বলো। ঠিক আছে, তাহলে আজকের জন্য কেমন? তোমরা সবাই ভালো থাকো, ম্যাডাম সবার আসসালামু সাথে ম্যাম আলাইকুম। কিংবা সুস্থ হাফিজ ম্যাম। আসসালামু থাকো। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, ঠিক আছে ম্যাম, আসসালামু আলাইকুম। সবাই ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ম্যাম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম।